আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুগ যুগ ধরেই মধ্যপ্রাচ্য একটি অস্থিতিশীল অঞ্চল। আধুনিক সময়ে এসেও অঞ্চলটিতে এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অব্যাহত রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের পুরনো শাসকদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। তাদের জায়গায় এসেছেন নতুন শাসক। ভাগ্যের সহায়তায় ক্ষমতায় আসা এই নতুন শাসকরা প্রাপ্ত সুযোগকে দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে নিজের অবস্থানকে সংহত করার চেষ্টা করেছেন, কিন্তু অনিশ্চয়তা কখনোই তাদের পিছু ছাড়েনি। বিগত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, বিপ্লব, প্রতিবিপ্লব ও আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রত্যক্ষ করেছে বিশ্ব। এখন মধ্যপ্রাচ্যে চলছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রভাব বিস্তারের নানা তৎপরতা। আজ জানাবো মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বিস্তারের নানা দিক। অব্যাহত অস্থিতিশীল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময় ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন ঘটেছে। আঞ্চলিক শক্তিগুলো তাদের প্রতিপক্ষকে টপকে নিজের অবস্থান সংহত করেছে। একসময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই অঞ্চলে প্রভাব বিস্তারের লড়াই হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা রাশিয়া সেই স্থান দখল করেছে। দেশটি এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। গত 2 দশক ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলছে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় রাশিয়ার সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার অবস্থান অনেক বেশি সংহত বলে মনে করা হয়। আরব দেশগুলোর সাথে সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এসব দেশকে তারা সামরিক সহযোগিতাও দিত। এ কারণে এসব দেশের সাথে রাশিয়াকে নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য কাঠখড় পোড়াতে হয়নি, বরং রাশিয়া আগে থেকেই মধ্যপ্রাচ্যের সূত্র ধরে এসব দেশের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এমনকি রাশিয়ার বর্তমান কৌশল আরও অত্যাধুনিক। মধ্যপ্রাচ্যে রাশিয়ার উপস্থিতি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে মস্কো তার রাজনৈতিক ক্ষমতা ও সামরিক শক্তিসহ সব কৌশলই কাজে লাগাচ্ছে। আর এগুলোর সবই হচ্ছে বর্তমান সময়ের হাইব্রিড যুদ্ধের কৌশলের অংশ হিসেবে। এসব কৌশল কাজে লাগিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারের সাথে অব্যাহতভাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার লড়াই করে নিজের অবস্থান সংহত করছে। সিরিয়ার সংঘাত এর একটি বড় উদাহরণ। 2011 সালে আরব বসন্ত নামের গণ আন্দোলন আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। তার ঢেউ এসে লাগে সিরিয়াতেও। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়। এই গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধীদের সমর্থন দেয় এবং এক পর্যায়ে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করে। সেনা পাঠায় সিরিয়ায়। তুরস্ক, সৌদি আরব ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল, কেননা এসব দেশ প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাত চেয়েছিল। যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো এসব দেশের প্রত্যাশা বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিরোধী যোদ্ধাদের হামলায় প্রেসিডেন্ট বাশারের অনুগত সেনারা কোণঠাসা হয়ে পড়ে। তবে মার্কিন বাহিনী সরাসরি সিরীয় সেনাদের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেয়নি, বরং তারা দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও ইরান বাশারের পাশে দাঁড়ায়। দেশ দুটি বাশারের সমর্থনে সিরিয়ায় সৈন্য পাঠায়। রাশিয়া যুদ্ধবিমানও পাঠায়, ফলে যুদ্ধের গতি সম্পূর্ণ পাল্টে যায়। রাশিয়ার সেনারা সিরিয়ায় এসে বাশার বিরোধীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে। তারা বিমান হামলা চালানোর সময় প্রিসিশন গাইডেড মিসাইল ছোড়ে বিরোধীদের অবস্থানে। পাশাপাশি স্থল অভিযানে অত্যাধুনিক অস্ত্র অগ্রবর্তী কৌশল ব্যবহার করে। এতে বিরোধীরা কোণঠাসা হয়ে পড়ে, ফলে প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতাচ্যুত করার মার্কিন চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। রাশিয়ার এই সফলতায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একসময়ের ঘনিষ্ঠ মিত্ররা এখন মস্কোমুখী হচ্ছে। যুক্তরাষ্ট্রের উপর এসব দেশের আস্থা কমছে, বাড়ছে রাশিয়ার ওপর। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বাদশাহ সালমান পর্যন্ত মস্কো সফর করেছেন। সৌদি আরবের কোনো বাদশার এটি প্রথম রাশিয়া সফর। জর্জ বুশ থেকে শুরু করে বারাক ওবামা পর্যন্ত বেশ কয়েকজন মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দিতেন ডেনিস রস নামের এক মার্কিনী।
তিনি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন ঘটেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, আর এর প্রভাব পড়ছে পুরো অঞ্চলে। ফলে মধ্যপ্রাচ্যের নেতারা এখন মস্কো সফর শুরু করেছেন। রাশিয়ার উপর তাদের আস্থাও বাড়ছে। সৌদি আরবের আল ফয়সাল বিশ্ববিদ্যালয়ের জেদ্দা শাখার অধ্যাপক খালেদ বাতারাফির মনে করেন, সিরিয়ার সরকারি বাহিনী ও রুশ সেনাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা সেভাবে শক্তি প্রয়োগ করেননি, বরং তিনি সিরিয়ায় রাশিয়ার অবস্থানকে নীরবে মেনে নিয়েছিলেন। সে কারণেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে রাশিয়া তার অবস্থান সংহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে দুর্বল হয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও মধ্যপ্রাচ্যে রাশিয়ার উত্থানের পেছনে একই কারণ নিহিত রয়েছে বলে মনে করেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন, কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র। এ কারণে এরদোয়ানও শেষ পর্যন্ত মস্কোমুখী হয়ে পড়েন। অথচ প্রায় 2 বছর আগে সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান তুরস্ক ভূপাতিত করলে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে চরম অবনতি ঘটে। বাকযুদ্ধে জড়িয়ে পড়েন এরদোয়ান ও পুতিন, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই দ্বন্দ্ব মিটে যায়। রাশিয়া ও তুরস্ক আরও কাছাকাছি আসে। এরদোয়ান রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করেন। এই চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে। অন্যদিকে তুরস্ক রাশিয়ার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু ইরানের সাথেও সম্পর্ক উন্নত করেছে। সিরিয়ার সামরিক ক্ষেত্রে সাফল্যকে পুঁজি করে রাশিয়া সংঘাত নিরসনে আলোচনার কৌশল গ্রহণ করে। সিরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করে। সিরিয়ার সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ব্যর্থ হবার পর আস্তানার এই বৈঠকটিকে সংকট সমাধানের বিকল্প উদ্যোগ হিসেবেও দেখতে শুরু করে সংশ্লিষ্ট দেশগুলো। অন্যদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রুশ সেনাদের সমর্থন নিয়ে বাশারের অনুগত সেনারা অভিযান চালিয়ে 36 জন তুর্কি সেনাকে হত্যা করে। এই বিষয়টি নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় আলোচনার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে মস্কোতে আমন্ত্রণ জানান পুতিন। সেখানে দুজনের মধ্যে 6 ঘণ্টা বৈঠকের ও তুরস্ক রাশিয়ার মধ্যে একটি সমঝোতা হয়। এভাবেই সামরিক শক্তি ব্যবহারের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে সিরিয়া পরিস্থিতিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুকূলে নিয়ে আসে রাশিয়া। এছাড়া সিরিয়ার দক্ষিণাঞ্চলের পরিস্থিতি নিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করে দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনাকে নিরসনেও সহায়তা করে রাশিয়া। সিরিয়া ও লিবিয়া এই দুই দেশেই রাশিয়া ও তুরস্ক পরস্পরের প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছে। লিবিয়ার গৃহযুদ্ধে দেশটির পূর্বাঞ্চলের বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি LNA-কে সমর্থন দিয়েছে রাশিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। তুরস্ক সমর্থন দিয়েছে জাতিসংঘ সমর্থিত ত্রিপলি ভিত্তিক গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড GNA-কে। প্রেসিডেন্ট পুতিন সেখানে রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখলেও জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ করার কোনো উদ্যোগ নেননি, বরং রাশিয়া প্রায় সময়ই সংঘাতে লিপ্ত দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আলোচনার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিরিয়া ও লিবিয়া নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে বৈরিতা থাকলেও আলোচনার মাধ্যমে তারা তা মিটিয়ে নিতে সক্ষম হন। প্রেসিডেন্ট এরদোয়ান কখনোই প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো সমালোচনা করেননি। ফলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে চূড়ান্ত করতে সক্ষম হয়েছে। এছাড়াও রাশিয়ার সহযোগিতায় তুরস্ক দেশটির আক্কুইউ নামক স্থানে একটি পারমাণবিক প্ল্যান্ট নির্মাণ করেছে। অন্যদিকে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার সাথে এরদোয়ানের সূচনাটা মোটেও ভালো হয়নি। বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে রাশিয়া সবসময় ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। এ কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে কাতার ও তুরস্কের বৈরিতা নিরসনে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। রাশিয়া আয়োজিত সামরিক মহড়ায় আরব দেশগুলো অংশ নিতেও দ্বিধা করেনি।
সামরিক ক্ষেত্রে এসব দেশকে কারিগরি সহায়তা দিয়ে থাকে মস্কো। এভাবে সামরিক ও কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থানকে ধীরে ধীরে সংহত করেছে রাশিয়া। দেশটি সবসময় চেষ্টা করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভুলের সুযোগ নিতে। যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়ার পর সেখানে যে শূন্যতা তৈরি হয়েছে তা দ্রুতই পূরণে এগিয়ে এসেছে রাশিয়া ও চীন। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেও ঠিক একই কৌশল নিয়েছে রাশিয়া। আফগানিস্তানের পর সিরিয়া ও ইরাক থেকেও সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সেটি হলে এই অঞ্চলে রাশিয়ার একাধিপত্য নিশ্চিত হবে। এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।